তো আমি ফল গাছ করি, বেশ কিছু সময় ধরেই করি এবং প্রচণ্ড ভালোবাসি, পাগলামিও আছে। তো আজকে সময়টা অল্প, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে। তো আমরা আজকের আলোচনাতে যেটুখানি আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা প্রদর্শনীর জন্য তো ফল গাছ করবই, তার দুটো স্টেপ হবে। একটা হচ্ছে আপনি ছোটো গাছ আনলেন, সেই গাছটাকে আপনি ফল পর্যন্ত সেই গাছটাকে নিয়ে যাবেন, মানে ফল দিতে তো তার টাইম লাগবে, সেই টাইম পর্যন্ত গাছটাকে কী করে নিয়ে যাবেন, তারপর ফলটা কিভাবে নেবেন একদম শো পর্যন্ত। তো এই দুটো ভাগে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই বলি যে আপনারা যখন আমাদের প্রদর্শনীতে সবাই কম বেশি দেখেছেন, দেখবেন যে ফলের বিভাগটা খুবই ছোট, অন্যান্য বিভাগের তুলনায় খুবই ছোট। তার মূল কারণ হচ্ছে দুটো। একটা কারণ হচ্ছে শীতকালটা বেশিরভাগ ফলের পক্ষে উপযোগী নয়, কারণ শীতকালটা হচ্ছে বেশিরভাগ ফল গাছের ডরমেন্সি পিরিয়ড, মানে শীতঘুম দিয়ে থাকে। যে গাছগুলো আসে সেই গাছগুলোকে জাগিয়ে নিয়ে ওই ফল গাছ হিসেবে আনা যায়। ব্যতিক্রম কোনটা হতে পারে? কুল গাছ। কুল হচ্ছে শীতকালেই হবে, তো এই একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা গোয়ারের অভাব, মানে আমরা করব তো কিন্তু সম্ভব। আমি অনেক ধরনের ফল গাছ করছি, আমি করে দেখেছি এবং আপনাদের আমার বাগানে সবসময় আমন্ত্রণ রইল, যে কোনো সময় আপনারা যেতে পারেন, যে কোনো সময় গেলে যে কোনো ধরনের ফল আপনাদের খাওয়াতে পারবো, এইটুখানি বিশ্বাস আছে। তার মানে আমাদের যে ফলগুলো হয় সেই ফলগুলো আমরা সারা বছর ব্যাপী নিতে পারি। আমি এই কথা এই কারণেই বলছি, যদি আপনাদের শুধু মাথায় থাকে যে আমি শোয়ের জন্য গাছ করব, আপনি ফল গাছ করা সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলবেন। তার কারণ হচ্ছে ফল গাছ সারা বছর ধরে যত্ন করে যেতে হবে, কম বেশি, ঠিক আছে? তাহলে আপনাদের এটা যদি লক্ষ্য থাকে বা আপনার এটা লক্ষ্য থাকে যে আমি ফল খাবো, আমার বাগানের গাছের আমি ফ্রেশ ফল খাবো, আমার পরিবারের লোকজন খাবো, তাহলে দেখবেন আপনি যদি 10 রকমের ফল গাছ করেন, তার মধ্যে থেকে শোয়ের উপযোগী 2, 3, 4টে গাছ এমনি হয়ে যাবে। আলাদাভাবে ভীষণ যত্নের শোয়ের উপযোগী গাছের প্রয়োজন হয় না, অন্তত আমি সেটুখানি মনে করি। যেটুখানি যত্নের প্রয়োজন হবে ওই শীতকালে গিয়ে, যখন গাছ বলবে আমি আর পাচ্ছি না ভাই, আমাকে নামা, ফল নামা আমার ঘাট থেকে, ঠিক আছে? তো সেই সময় তাকে বলতে হবে যে না, তোমার নামলে হবে না, তোমাকে আমার ওই পর্যন্ত যেতে হবে। ওইটুখানি হচ্ছে গাছের বিষয়। তো যাই হোক, আমি প্রথমে আপনাদের একটু দেখানোর জন্য আমি এই ছোট্ট একটু উপকরণ এনেছি। প্রথমে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে খুব সিম্পল জিনিস, অনেকে হয়তো এগুলো করে ফেলেছেন জানেন, তবু আমি একটু বলি যদি হয়তো নতুন কিছু পাওয়া যায়। সেটা হচ্ছে আমরা বললাম প্রথম স্টেপে আমরা দেখব যে একটা ছোট গাছ আমরা নার্সারি থেকে আনলাম, সেই গাছটাকে ফল পর্যন্ত নিয়ে যাওয়া, এটা ভীষণ ভাইটাল। এর জন্য আপনাদেরকে 3টে জিনিস লাগবে মেন। এক, আপনার একটা ভালো গাছ লাগবে। এই যে গাছটা দেখে আপনারা বুঝতে পারছেন, নিশ্চয়ই পছন্দ হবে গাছটা, ঠিক আছে? এবার ভালো গাছ আপনারা এর জন্য খুব অভিজ্ঞতা লাগবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন যে গাছটা বেশ ভালো, সবুজ ঘন, অনেকগুলো ডালপালা আছে, এটা একটা মোসাম্বির লেবুর গাছ। তো এবার ধরুন নার্সারিতে গেলেন, এরকম একটা গাছ পছন্দ হলো, নিয়ে চলে এলেন। এবার নেওয়ার সময় আপনাদের 3টে জিনিস বেসিক দেখতে হবে। একটা হচ্ছে গাছটা এরকম নিয়ে দেখবেন এখান দিয়ে অনেক শিকড় বেরিয়ে গেছে কিনা, সেগুলো কেটে দিয়েছে কিনা। যদি সেরকম গাছ হয় এবং গাছটা দেখতে খুব ভালো হয়েছে, সে গাছটা নেবেন না, যে কোনো ফল গাছ। তার কারণ হচ্ছে যে রুটগুলো বেরোচ্ছে সেগুলোই মূল রুট বেরোবে, আর সেইগুলো যখন কাটা পড়ছে সেটা আপনার বাড়িতে যখন টবে আসছে, মাটি হলো আলাদা জিনিস, এই টবে যখন আসছেন মাটি ভেজা থাকবে, আর ওই যে কাটা অংশগুলো থেকে ফাঙ্গাস অ্যাটাক হবে। এবার দেখছেন গাছ আছে, হঠাৎ করে 6 মাস পরে গাছ মরে গেল, তার কারণ হচ্ছে এটা। 1, 2 নম্বর হচ্ছে আপনি আপনার এই যে এখানে দেখুন এটা কলম করা, যেটা গ্রাফটিং পজিশন বলে, এই গ্রাফটিং পজিশনটা দেখে নেবেন যে এখানে ঠিকঠাক গ্রাফট করা আছে কিনা। একদিকে দেখা যাচ্ছে যে এমনভাবে ফুলে আছে, দেখবেন অনেক থাকে এখানে গ্রাফটিং টেপ থাকে, যেটা এই টেপটা না খুলতে ভুলে যায়, ভুলে দেওয়ার ফলে কি হয়, টেপটের ভেতরে ঢুকে যায়। এইবার আপনি গাছ নিয়ে আসলেন, বুঝতে পারছেন না, এখানে একটা জাস্ট একটা রাউন্ড হয়ে রয়েছে, বাড়ি আনলেন, দেখছেন 2 মাস পরে এখান থেকে ভেঙে পড়ে যাবে। তার কারণ ওই যে টেপটা ঢুকে গিয়ে ও পুরো ওই ভেতরে কাঠটাকে আস্তে আস্তে আটকাচ্ছে, এ একটা সম্ভাবনা থাকে। আর এইখানে যদি দেখেন এরকম অনেক গাছের গাছ ভালো, কিন্তু এখানে ফুলে আছে, এরকম ট্যাপলা বেঁধে আছে, সেই গাছও নেবেন না। তার কারণ হচ্ছে এই জায়গাটায় ট্যাপলা বাঁধা মানেই হচ্ছে গাছ এই জায়গায় ট্রেস অলরেডি পেয়ে গেছে। আপনার সাময়িকভাবে কোনো সমস্যা হবে না, কারণ এই গাছটা খুব একটা ছোট জায়গায় আছে। নার্সারিতে গাছের সমস্যা বেশি হয় না, আর নার্সারি ম্যানদের যে গাছগুলো সমস্যা হয় সেগুলো আপনাদের সামনে রাখবে না, পেছনে দিয়ে দেবে, ঠিক আছে? এটা বাস্তব। আর 3 নম্বর যেটা দেখবেন, গাছের পাতা যাতে সবুজ থাকে, সবুজ থাকলে বুঝবেন যে গাছটা ভালো। আর যদি গাছের পাতা সবুজ না হয়, অন্য যে কোনো কিছুই হোক,
মানে মেনলি হবে হচ্ছে আপনার ফ্যাকাশে, যেটা গাছের পাতা ক্লোরোফিলটা কমে যায়, ফ্যাকাশে সবুজ হয়ে যায়, আস্তে আস্তে সেটা হলুদ হয়ে যাবে। এই ব্যাপারগুলো একটু দেখে নেবেন হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, ফল গাছ, যে কোনো ফল গাছ আপনারা কিনবেন নার্সারিতে গিয়ে, যদিও এখন অনলাইন বিজনেস অনেক হয়ে গেছে, অনলাইনে গাছ কিনলে পরে ওই নার্সারিম্যান আপনাকে 5টা গাছের মধ্যে হয়তো 3টে গাছ ঠিক দেবে, 2টো গাছ কমজোরি দেবে, কারণ সেই গাছগুলো তো তার চালাতে হবে। তো এই গেল, আমি একটা গাছ নিয়ে আসলাম। এবার আমরা একটা পটিং করব। পটিংয়ের জন্য প্রথম যেটা হচ্ছে সময়, মানে বছরে কোন সময় লাগাতে পারি। যাদের একটু অভিজ্ঞতা আছে তারা বছরে যে কোনো সময় লাগাতে পারেন, ঠিক আছে। কিন্তু যাদের মনে হবে যে না আমি ফল গাছ করতে চাই, আমি আগেও বলছি যে আপনি বাড়িতে খাওয়ার জন্য ফল করুন, শোয়েরটা দেখবেন আপনা আপনি হয়ে যাবে। তাহলে খুব শীত গাছ লাগাবেন না, লাগিয়ে লাভ হবে না, কারণ ওই শীতের মধ্যে গাছ ওভাবেই পড়ে থাকবে। শীত শেষ হবে, গাছের গ্রোথ শুরু হবে। তাহলে আপনি কেন খামোখা 3 মাস আগে থেকে তার পরিচর্যা শুরু করবেন? খুব গরমে আনবেন না, আমি নতুনদের কথা বলছি। খুব গরমে গাছ আনবেন না, তাতে কি সমস্যা হতে পারে? এই মাটি আপনার তো ছাদে থাকুক বা নিচে থাকুক, টবে থাকুক বা ডামে থাকুক, গাছের মাটি হিট হবে। আর গাছের মাটি যখন হিট হবে, আপনার জল, আপনারা ভালোই জানেন যে কোনো গরম জিনিসের উপর, এমনকি আমাদের মধ্যে যদি জল পড়ে তাহলে সমস্যা তৈরি হয়। গাছের শিকড় ড্যামেজ হবে, একদিন হবে না, কিছুদিনে দেখবেন গাছের শিকড় ড্যামেজ হচ্ছে। সেই শিকড় যখনই ড্যামেজ হবে সেখান থেকে ফাঙ্গাস ঢুকবে, গাছ রোগাক্রান্ত হবে। এই সমস্যাগুলো আছে। তাহলে খুব গরম, খুব শীত, খুব বর্ষা, কোনো সমস্যা নেই, বর্ষায় আপনারা গাছ লাগান, খুব ভালো হবে, মানে এখন খুব সুন্দর লাগাতে পারেন। তো এইবার আমরা গাছটা লাগাবো, তার জন্য টব চাই। এই যে প্রথম যে কোনো গাছ আপনারা আনুন, এনে গাছের হাইট মোটামুটি 2.5 ফুট থেকে, মানে 1.5 ফুট থেকে 3 ফুটের মধ্যে আপনারা গাছ নিতে পারেন। আইডিয়াল হচ্ছে 2 ফুটের গাছ বা 2 ফুট থেকে একটু কম বেশি। এই যে দেখুন, এই টবটা না আমি তৈরি করেছি, মানে বলতে পারেন আমি শিখেছি। আগে যখন নতুন গাছ এনে 10 ইঞ্চি টবে বসাতাম, দেখবেন আপনাদের সবার 10 ইঞ্চি টবে নিচে একটাই এখানে ছিদ্র থাকে আর পাশে 3টে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই টবের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। এটা আমি করে নিয়েছি অর্ডার দিয়ে। তার কারণ হচ্ছে যে ছোট গাছ হোক, বড় গাছ হোক, ফলন্ত গাছ হোক, যাই হোক, গাছ দুটো কারণে নষ্ট হয়। 1 নম্বর কারণ হচ্ছে ওভার ওয়াটারিং, এবং আমি অনেক বাগানিকে দেখেছি, আমি নিজেও যেটা দেখেছি যে আমরা জলের ব্যাপারটা বুঝতে পারি না, ওভার ওয়াটারিং হয়। আর এই গাছ এই অবস্থায় কিচ্ছু হবে না, মরবে না। আপনি যতই জল দিন, এখন কিচ্ছু হবে না, মরবে না। কখন মরবে? যখন এই তলার শিকড়টা রুট বাউন্ড বলে, যেটাকে শিকড় পেঁচাবে। এবার শিকড় যখন এরকম নিচে এরকম পেঁচিয়ে যাবে, ফল গাছ তো অ্যাকচুয়ালি এটা তো মাটির গাছ, আমরা এটাকে টবে করছি। যখন এরকম শিকড় পেঁচোতে শুরু করবে, এবার ভাবুন না যে নিচটা যদি ক্রমাগত ভেজা থাকে, তাহলে তো এমনি তো শিকড় পচবে, এবং মেন রুটটা হচ্ছে ওই নিচেই রয়েছে। তার মানে জলটা যদি আপনারা শিখে যান দেওয়া, দেখবেন ফল গাছটা খুব ইজি। বা কেন ইজি? এ কারণে যে ফল গাছ বহুবর্ষজীবী গাছ, আপনি আপনার বাড়িতে অনেক দিন ধরে রাখতে পারবেন। আর ভালো ফল পেতে গেলে আপনার একটাই শর্ত মেনটেন করতে হবে, গাছকে সুস্থ সবল রাখতে হবে, আর কিচ্ছু না। ওই মানুষের ক্ষেত্রে যাও, গাছের ক্ষেত্রেও তাই। সুস্থ সবল যদি আপনার গাছ থাকে, আপনার গাছ ভালো ফল দিতে বাধ্য। তো এর জন্যই, আর এই জলটা হচ্ছে, আমি যতই বলি বা অন্য কেউ যতই বলুক, এটা হবে না, আপনাদের অভিজ্ঞতাতেই শিখতে হবে। ভুল করবেন তবেই শিখবেন যে না, এই জলটা এই টাইমে দেওয়া দরকার, এতটা দেওয়া দরকার, এটা আপনারা শিখতে হবে আপনাদের। তবে আমি বেসিক জল দেওয়ার কিছু পদ্ধতি বলি। সেটা হচ্ছে, আপনারা যখন এতে জল দেবেন, তখন অবশ্যই কখনোই দুপুরে জল দেবেন না, কোনো গাছেই না, কোনো ফল গাছেই না। আমি অন্য গাছ সম্পর্কে আমি বলতে পারবো না, আমার ধারণা নেই। কোনো ফল গাছে দুপুরবেলাতে জল দেবেন না, খুব যদি ইমার্জেন্সি না হয়। হতে পারে যে গাছ একদম ঝিমিয়ে গেছে, গাছে ফলগুলো রয়েছে, জল না দিলেও বিকেল পর্যন্ত গিয়ে কি হবে বলা যায় না, তখন দিতে পারেন একটু। সব থেকে আইডিয়াল টাইম সকালবেলায় দিয়ে দিন, আর যদি খুব সমস্যা হয় বিকেলে দিন। ফল গাছের ক্ষেত্রে জলটা একটা মেনটেন করতে হবে। এটা গেল। আর 2 হচ্ছে যে গাছকে আমরা বেশি যত্ন করে ফেলি, ফল গাছ মরে, ফল গাছ নষ্ট হয়। এই একদিকে যেমন জলের বেশির জন্য, আরেকটা হচ্ছে আপনার বেশি যত্নের জন্য। ফল গাছের বেশি যত্ন দরকার হয়ে পড়ে না, শুধু একটুখানি ওকে কেয়ার করতে হবে, যে ওরও তো খাবার দরকার। বুঝতে পারেন যে এটা এর গাছটার গায়ে ফল লেগে আছে। ধরুন আমার প্রদর্শনীতে যখন গাছ আছে, সেগুলো হয়তো দেখতে পারেন একটা গাছের মধ্যে 40টা, 50টা, 35টা লেবু হয়ে আছে বা অন্য ফল হয়ে আছে। তার তো এনার্জি দরকার, তার জন্য প্রপার নিউট্রিশনটা দিতে হবে, সেটা আমি পরের ধাপে আলোচনা করছি। এবার এই যে টব নিয়ে আসলেন, টবের নিচে সবচেয়ে ভালো হয় এরকম হোল দিয়ে আপনারা বানিয়ে নিলেন। যদি না পান তাহলে ওই যে গ্রাইন্ডার মেশিন আছে না, গ্রাইন্ডার মেশিন দিয়ে এগুলো একটুখানি ছিদ্র করে নিলেন, তবে ভালো হয়। তাহলে কি হবে,
ড্রেনেজ ব্যবস্থার যে অতিরিক্ত জলটা বিশেষ করে এই যে বর্ষাকালে খুব তাড়াতাড়ি সুন্দর করে নিচে নেমে যাবে। এই একটা গেল। এইবার আছি যে আপনারা এই নিচে যে ড্রেনেজ সিস্টেমটা বানাবেন সেটা কি দিয়ে বানাবেন? কিছুই না, এই যে ভেতরে যে ছিদ্রগুলো আছে ওর উপরে খোলামকুচি দিয়ে আটকে দিন। আটকে দিয়ে হয় কুচো পাথর, ওই যে কালো বাড়ি করার কুচো পাথর পাওয়া যায়, ওই কুচো পাথর নিন, ছোটোর যেটা, অথবা লাল বালির ভেতরে যে পাথরটা আছে সেটা। ইটের কুচি দেবেন না, ইটের কুচি জল হোল্ড করে রাখে, ঠিক আছে? এই দুটো পাথরের মধ্যে যে কোনো একটা পাথর নিন, নিয়ে তার উপর আপনারা 1/2 ইঞ্চি, মানে আপনাদের এই করের 1 কর লাল বালি আছে, বাড়ি করার যে লাল বালি, ওই লাল বালির একটা এই 1/2 করের একটা লেয়ার দিয়ে দেবেন। হয়ে গেল। তাহলে ড্রেনেজ ব্যবস্থাটা কমপ্লিট হলো। এবার কতটা দেব? 10 ইঞ্চি টবের জন্য আপনারা কম করে 1.5 কর দেবেন। আমি একটা, আমাদের তো এইসবে সুবিধা হবে আশা করি ওই মাপের থেকে, যে আপনাদের 1.5 কর হতেই হবে, 2 কর দিলেও কোনো সমস্যা নেই। এই টব যদি বেড়ে যায় 12 ইঞ্চি 14 ইঞ্চি, আমাদের যতটা নিয়ম আছে আমরা 20 ইঞ্চি, মানে এই ডায়ামিটারটা 20 ইঞ্চি পর্যন্ত টবটাকে বাড়াতে পারি, আর এর হাইট হচ্ছে 18 ইঞ্চি, ঠিক আছে? তো যত বড় টব হতে থাকবে আপনার ড্রেনেজ সিস্টেম এই 1.5 কর থেকে এরকম 1 আঙুল পর্যন্ত হতে হবে, মানে একদম সেটা শেষে গিয়ে হবে, ঠিক আছে? যত ভালো ড্রেনেজ সিস্টেম তত ভালো গাছ আর তত ভালো আপনার ফল। এই গেল। এইবার আসবো মাটি। দেখুন, ফল গাছ যখন আপনি প্রথম এনে লাগালেন, শুধু আম গাছটা আমি আলাদা বলছি, আম গাছও করতে পারেন, দারুণ আম হয়, ঠিক আছে? প্রচুর আম খাই, মানে ধরুন এই সিজনে আমি হয়তো আমার বাড়িতেই শুধু আম খেয়ে নিয়েছি প্রায় 50 রকমের, ঠিক আছে, দেশি বিদেশি মিলে, আর বাইরে গেলে তো আরও অনেক হয়েছে, যাক ওসব গেলাম না। তো এই যে আপনারা মাটি করবেন প্লেন দোআঁশ মাটি, অন্য কোনো মাটি নয়, দোআঁশ মাটি নিশ্চয়ই আপনারা সবাই জানেন, বোঝেন। অনেকের ধারণা আছে যে ওই কাদা মাটি, যেটা এঁটেল মাটির মধ্যে সাদা বালি মিশিয়ে নিলাম, নিয়ে তাকে দোআঁশ বানিয়ে নিলাম, করবেন না। তার কারণ হচ্ছে আপনারা পরিমাণ, বা আমিও তার পরিমাণ জানি না, ওই মাটিতে কি পরিমাণ বালি দিলে তার পিএইচটা ঠিক থাকবে। পিএইচ ভ্যালু নিশ্চয়ই আপনারা সবাই জানেন, বোঝেন। হ্যাঁ, মাটির গ্রথনটা ভালো থাকবে। গ্রথন মিনস হচ্ছে মাটির মধ্যে যে সছিদ্রতা, সেই সছিদ্রতা ঠিকঠাক হবে, সেটা আমরা কেউ পারবোই না বুঝতে। তার জন্যই আপনাকে ফল গাছ করতে গেলে দোআঁশ মাটি লাগবে, তো মানে লাগবেই। এবার আসি যে আপনি মাটি নিলেন, আম গাছের ক্ষেত্রে যদি আপনার আপন গাছ লাগান তাহলে মাটি নেবেন হচ্ছে 80 থেকে 85% মাটি নেবেন, আর বাকি 15% বা 20% নেবেন হচ্ছেন প্লেন গোবর সার। যদি গোবর সার না পান তাহলে কেঁচো সার নিন, পাতা সার বললে হয় না, ও জোগাড় করাটা কঠিন হয়ে পড়ে, ঠিক আছে? তো গোবর সার। এবং আরেকটা কথা আপনাদের তথ্য বলে দিই, যে অনেক জায়গায় দেখবেন যে ওই ঘুঁটে আছে না, ঘুঁটে দেয়, আপনারা জানেন, ঘুঁটেটাকে আপনারা নিয়ে এসে কিছুদিন রেখে সার বানিয়ে দেবেন না, দিলে পরে সর্বনাশ হবে। 1 বছরের কম্পোস্ট হয়ে যাওয়া, পচে যাওয়া গোবর সারটাই দিতে হবে। আর কেঁচো সার নয়, ওটা হচ্ছে মানে আপনারা অনেকেই জানেন যে কেঁচো সার কেঁচো থেকে তৈরি হওয়া উচিত ছিল, এবং সেটা গোবর খেয়ে তার হওয়া উচিত ছিল। গোবর এত পাবে কোথায়? ওই কলা গাছ কেটে ওটাকে পচিয়ে ওর থেকে বানাচ্ছে। তার মানে আপনার ওই কেঁচোর যে মলটা, সেটা আসলে কলা গাছের মল, গোবরের নয়, ঠিক আছে? এটা হচ্ছে। তার সাথে কেঁচো সারটাকে আরও অ্যাক্টিভ করার জন্য সুফলা সার নিশ্চয়ই আপনারা সবাই জানেন, সুফলা NPK 15-15-15, ওটা দেখা যাচ্ছে 1 বস্তা কেঁচো সারের মধ্যে 1 কেজি সার মিশিয়ে দিচ্ছে, বেশ দারুণ কাজ হবে। যাকে তো যাই হোক, আপনার যেটা অ্যাভেলেবিলিটি আছে, আপনারা আম গাছের ক্ষেত্রে এটা বললাম, কিন্তু আম গাছ বাদে বাকি সমস্ত ফল গাছের ক্ষেত্রে 70% মাটি নিন, 30% আপনারা গোবর সার বা কেঁচো সার নিন। গোবর সার বেস্ট। ব্যাস, নিয়ে গাছকে লাগিয়ে দিন, হয়ে গেল। গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আসল যে বিষয়টা, ধরুন এই গাছটা আমি লাগিয়ে দিলাম, জল কিভাবে দেব? যেটা আমি প্রথমে করতাম, একটা মগ নিলাম, ঠিক আছে? এবার কদিন পরে দেখি গাছ ঝিমিয়ে যাচ্ছে, পাতা হচ্ছে আপনার হলুদ হয়ে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ দেখুন, এই যে টবের ভেতর অতিরিক্ত মাটিটা আছে, এই মাটিতে এর শিকড়টা যেতে তো কিছুদিন টাইম লাগবে। আর আমি কি করছি, এই মাটিটাকে পুরোটা ওই বেশি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, কন্টিনিউ ভিজিয়ে থাকতে এই রুট বলের সাইডে যে শিকড়গুলো পচিয়ে দিচ্ছে, গাছ নষ্ট হচ্ছে। তাই আপনাকে প্রথম অবস্থায় যখন গাছ লাগালেন, গাছ লাগানোর পরে ওই গাছের গোড়ায় আপনি অল্প অল্প করে জল দেবেন, তাতে যদি পুরো মাটি না ভেজে কোনো সমস্যা নেই। বৃষ্টির সময় আমি বলি, এই নেচারের না একটা বড় গুণ আছে, ঠিক আছে? এই নেচার ও আপনা থেকে একে হিল করতে পারে। যে বৃষ্টির সময় আমি একটা গাছ লাগালাম, হ্যাঁ, আমি এই নয় বলছি না যে অতি বৃষ্টিতে গাছ নষ্ট হতে পারে না, হতে পারে, কিন্তু
যে এই নেচার যখন ও নিচ্ছে পুরো গাছ দেহ মানে আপনার স্নান করে এই নিচে পড়ছে, সেটার সাথে আমার জল দেওয়ার অনেক তফাৎ। ঠিক আছে, তো যাই হোক এইটা একটু মেনটেন করবেন। নতুন গাছ লাগানোর পর ঠিক গোড়াতে আপনারা 15 দিন 20 দিন গোড়াতে জল দিন অল্প করে, নিচের মাটি ভিজবে না, দরকার নেই। যেই 15-20 দিন চলে যাবে গাছের শিকড়টা ওই নতুন মাটিতে নিয়ে নেবে, তখন আপনারা আপনাদের মতন জল দিন, হয়ে গেল। এইবার আর একটা আমাদের ভুল হয় যে গাছ তো লাগালাম 1 মাস হয়ে গেল, সারটা দিতে হবে তো। এবার কি সার দেব? দেখুন, কোনো একটা গাছ, সে যে কোনো ফল গাছ আপনারা লাগাতে পারেন, কোনো শর্ত নেই যে গাছ লাগানোর পরে 1 মাস পরে আপনার খাবার শুরু করতে হবে। গাছ তখনই আপনি খাবার শুরু করবেন, কারণ আপনি তো মাটিতে খাবার দিয়ে রেখেছেন, গোবর সার বা কেঁচো সার তো ওকে দিয়ে রেখেছেন, গোবর সারের মধ্যে অনেক কিছু আছে। ঠিক আছে, তখনই ওর এই গাছটা দিয়ে আমি বোঝাই, সব গাছের ক্ষেত্রে একই। এই গাছে তখনই আপনি দেওয়া শুরু করবেন যখন এর নতুন পাতা বেরোনো শুরু করবে। যখন এর নতুন পাতা বেরোনো শুরু হবে, নতুন পাতা বেরিয়ে কিছুটা ম্যাচিওর করবে, একদম কচি পাতা অবস্থায় সার দেওয়া উচিত নয়, কিছুটা ম্যাচিওর করবে, তখন আপনি এই গাছে দেবেন সার। কী সার দিতে পারেন? আপনার কাছে দুটো অপশান আছে। একটা হচ্ছে আপনি খোল পচা দিয়ে দিতে পারেন গোড়াতে, খোল পচা, অবশ্যই সেটা কম করে 7 দিনের পচা হতে হবে। ঠিক আছে, এবং ভালো হয় যখন আপনারা খোলটা পচিয়ে নিলেন, পচানোর পর 100 গ্রাম খোল আপনার 5 লিটার থেকে 7 লিটার জলে আপনারা ওটাকে মাল্টিপ্লাই করুন, করে ওটাকে ছেঁকে নেবেন, মানে কোনো কাপড় দিয়ে ছেঁকে নেবেন। আর যদি ছাঁকতে না পারেন দরকার নেই, দিয়ে দেবেন। ঠিক আছে, কোনো তাও সমস্যা হবে না। তো এইটা দিয়ে দিলেন, খোল পচা জল দিয়ে দিলেন, এটা একটা অপশান গেল। এইটা অপশানে যেটা হবে, গাছ একটু ধীরে বাড়বে। এবার আপনার যদি মনে হয় আমি গাছটাকে একটু প্রপার নিউট্রিশন, ব্যালেন্স নিউট্রিশন দিয়ে একটু গাছটাকে একটু তাড়াতাড়ি বাড়াতে চাই, তাহলে NPK 19-19-19 এর আগে যারা বলেছেন তারা কিন্তু এই ওষুধ, এই সারগুলোর কথা বলেছেন। NPK 19-19-19 যদি আপনাদের কাছে যদি থাকে, সেটা গাছে স্প্রে করে দিলেন মাসে 1 বার, তাহলে এটা অনেকটা কাজ হবে। গাছে স্প্রে করতে হবে, পাতা স্প্রে। এবার পরিমাণটা একটু বলে দিই, এই পরিমাণ বেশি হলে পাতা ঝলসে যেতে পারে। আপনাদের কাছে মাপাটা ঝামেলা হতে পারে, অনেকে ওরকম গ্রাম মাপাটা ঝামেলা আছে। ওই কাশির ওষুধ বা সিরাপ খান না, ওই দেখবেন 5 ml 10 ml এরকম সেই মাথাগুলো থাকে, ওই 5 ml যে ওটাকে আপনি ভরাট করে নেবেন, ওর মধ্যে 3 থেকে 3.5 গ্রাম NPK হয়ে যাবে। ঠিক আছে, 10 ml নেবেন, ওর মধ্যে 5 থেকে 6 গ্রামটা হয়ে যাবে। ঠিক আছে, কতটা লিটারে মেশাতে হবে? 5 থেকে 6 গ্রাম NPK মেশাতে হবে। সেই একটা মাপ দিয়ে আপনি দিয়ে দিন, বেশি দেবেন না, একটু কম দিন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা দিন। দেওয়ার পরে যখন এই গাছ থেকে 2 বার নতুন পাতা ছাড়বে, 2 বার, 2 টাইমস, তাতে যতদিন লাগবে। ঠিক আছে, আপনি তো NPK দিচ্ছেন ওকে বড় হওয়ার জন্য, তাতে যদি 1 মাস লাগে, যদি 5 মাস লাগবে। 2 বার যখন নতুন পাতা ছেড়ে দিল এবং দ্বিতীয়বার নতুন পাতাটা বেরোনোর পর যখন সেটা ম্যাচিওর হলো, মানে পাতা তো ম্যাচিওর হবে, যেমন এই গাছের পাতাগুলো সব ম্যাচিওর পাতা, তখন আপনার এই গাছের গোড়ায় একটা মিশ্র খাবার দিতে হবে, মিশ্র খাবার। ঠিক আছে, এবং সেটা হচ্ছে অর্গানিক খাবারই হবে। এখন এই মিশ্র খাবার দুভাবে দেওয়া যায়, আপনি ইনস্ট্যান্ট তৈরি করেও দিয়ে দিতে পারেন, আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনি বছরের কোনো একটা সময় এই সব খাবারটা তৈরি করে রাখতে পারেন। আমি একটু রেশিওটা বলে দিই। 5 কেজি গোবর সার নিলেন বা কেঁচো সার নিলেন, তার সাথে 1 কেজি নেবেন শিংকুচি। 5 কেজি গোবর সার, 1 কেজি শিংকুচি, 200 থেকে 300 গ্রাম, মানে নির্দিষ্ট কোনো নেই, 200 গ্রাম হলে হবে, 300 গ্রাম হলে হবে। 200 থেকে 300 গ্রাম নেবেন হাড় গুঁড়ো, আর এর সাথে নেবেন 200 গ্রাম খোলের গুঁড়ো, সর্ষের খোল, সেই সর্ষের খোলের গুঁড়ো। আর আপনারা নেবেন ওই 5 কেজি সারের মধ্যে 2 কেজি জিপসাম অনলাইনে কিনতে পাবেন। ঠিক আছে, জিপসামের মধ্যে ক্যালসিয়াম থাকে এবং সালফার থাকে। আপনারা সবাই জানেন মাটির পিএইচকে ব্যালেন্স করার জন্য ক্যালসিয়াম এবং সালফারকে ব্যালেন্স হওয়া জরুরি। আপনি যদি বেশি চুনের জল দেন, ক্যালসিয়াম জানেন আপনি ক্ষারীয় চুন বেশি দেবেন, ক্যালসিয়াম গাছের মিটবে, মাটি পিএইচ বেড়ে যাবে। তো এর জন্যই আবার যদি সালফার বেস কিছু শুধু দেন তো ওটা কমতে থাকবে। এগুলো অনেক আছে, আমি হয়তো বেশি বলে ফেলছি। তো হ্যাঁ, যাই হোক, হ্যাঁ 1 কেজি শিংকুচি, 200 থেকে 300 গ্রাম হাড় গুঁড়ো, আর সর্ষের খোল 200 গ্রাম দিন, আর জিপসাম নেবেন 200 গ্রাম। এইটা নিয়ে একসাথে মেশান, মিশিয়ে 200 গ্রাম জিপসাম। আর 200 গ্রাম যদি আপনাদের মাপতে অসুবিধা হয়, মাপা দরকার নেই, আমি বলছি এর জন্য মাপা দরকার নেই। এরকমভাবে মুঠো নেবেন, এরকম মুঠো দিয়ে দেবেন, 2.5 মুঠো, 200 গ্রাম হয়ে যাবে। ওই জিপসামের প্যাকেট কিনতে পাওয়া যায় অনলাইনে, অ্যামাজনে পেয়ে যাবেন। এভাবে নিয়ে নেবে, নিয়ে ওইটাকে 15 দিন কোনো একটা ছাওয়া জায়গায় বা বস্তাতে 15 দিন ওটাকে ভিজিয়ে রাখবেন। কম্পোস্ট হতে হবে তো, পচতে হবে।
বা 20 দিন রাখুন, কোনো সমস্যা নেই। রেখে এবার এটাকে একটু পারলে রোদে শুকান, যদি রোদ না থাকে ঘরের মধ্যে মেলে দিন বা কোনো জায়গায় দিন, ও আপনি শুকিয়ে যাবে। বস্তাবন্দি করে রেখে দিন, যখন যখন দরকার হবে ওখান থেকে নিয়ে ব্যবহার করুন। তাহলে সারটা আপনার গাছ তাড়াতাড়ি খেতে পারবে, কারণ ইনস্ট্যান্ট তৈরি করে দিলে এখানে গাছটা পচবে সারটা, তারপরে তো গাছ নেবে, আর আপনি সেই পচার কাজটা আগে করিয়ে দিয়েছেন। যাই হোক, এবার আপনি গাছ লাগালেন, 2টো ফ্লাশ ছেড়ে গেল। এই গাছটার জন্য ধরুন 2টো ফ্লাশ ছাড়লে আর একটু বড় হবে, আমি এই গাছটা দিয়ে বুঝিয়ে দিই। তখন আপনি এই গাছের জন্য এই 10 ইঞ্চি টবে আছে, আপনি কতটা সার দেবেন? মোটামুটি আপনার হাতে 2 থেকে 3 মুঠো সার দিয়ে দিন, গাছের ভলিউম অনুসারে, গাছের আয়তন অনুসারে, ঠিক আছে? যে 2 থেকে 3 মুঠো ওই সার মাটির উপরটা একটু খুঁচিয়ে সাইড দিয়ে ওই সারটা দিয়ে জল দিয়ে দিন, ব্যাস হয়ে গেল। এই যে মিশ্র সার আপনারা এই গাছে দেবেন বছরে 3 বার, ব্যাস হয়ে যাবে। বছরে 3 বার। কখন কখন দেবেন? একটা দেবেন হচ্ছে, আমি যদি জানুয়ারি থেকে ধরি, ফেব্রুয়ারির পরে বা ফেব্রুয়ারির শেষের দিকে দিয়ে দিতে পারেন একবার, বর্ষার ঠিক আগে দেবেন একবার, আর বর্ষা চলে যাওয়ার পর একবার, ব্যাস। আমি এইভাবে গাছটাকে আমাদের কি করতে হবে, ওই বড় মানে ফলের দিকে নিয়ে যেতে হবে। কিভাবে আমরা ফলের দিকে নিচ্ছি, হয়ে গেল। এই গেল সার ব্যবস্থাপনা হয়ে গেল। এবার আরও কিছু আছে, সেটা হচ্ছে এই গাছকে তো আপনার এই পাতাটা তো ঠিক রাখতে হবে, তো এর জন্য আপনার পোকাও আক্রমণ করবে, ফাঙ্গাসেরও আক্রমণ করবে। তাই এবার আপনাদের কাছে যারা আপনারা গাছ করেন সকলের কাছে ফাঙ্গিসাইড আছেই আছে। তো 2টো অপশান আছে আপনাদের বলি, সেটা হচ্ছে যদি কমা ফাঙ্গিসাইড ব্যবহার করেন আপনাদের খরচ বাড়বে, কমবে না। যদি দামি ফাঙ্গিসাইড ব্যবহার করেন আপনাদের খরচ কমবে। কেন বলি, ধরুন আপনার কাছে সাপ আছে, কার্বনিজম ম্যাঙ্কোজেব গ্রুপের ওষুধ, 80 টাকা বা 100 টাকা দাম 100 গ্রামের, ঠিক আছে? এই সাপের কার্যকাল হচ্ছে বড় জোর 6 থেকে 7 দিন, ও ডিজিজকে কন্ট্রোল করবে, আর সব ডিজিজ পারবেও না, কারণ কোম্পানিরা এভাবেই বানায় যাতে করে আপনি ওই এক সাপ দিয়ে তো সব কিছু করতে পারবেন না। এইবার যদি আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করেন, ডিফেনাকোনাজাল আর অ্যাজিক্সট্রোটোবিন আছে ওর মধ্যে, ওই 100 ml এর দাম 420 থেকে 430 টাকা নেবে 100 ml, ঠিক আছে? এর লংজিভিটি হচ্ছে 20 থেকে 22 দিন। এবার আপনি হিসাব করে নিন যে কোনটাতে কাজ দেবে ভালো। প্লাস আপনার মানে আপনার এই ফাঙ্গিসাইডগুলো যেগুলো যে কোনো দামি ফাঙ্গিসাইডের বৈশিষ্ট্য কী হয়, ওরা অনেক ধরনের ফাঙ্গাসকে না ঠিকই দিতে পারে, যেটা কমা ফাঙ্গিসাইড করতে পারবে না। তো এর জন্যই আপনাদের কাছে অবশ্যই একটা দামি ফাঙ্গিসাইড থাকার কথা। আমি 3-4টে ফাঙ্গিসাইডের কথা বলছি, সেগুলো আপনারা অবশ্যই ফল গাছ করতে গেলে রাখুন, তার সাথে আপনারা যে ফুল গাছ করছেন তাতেও লেগে যাবে। 1 নম্বর হচ্ছে অ্যামিস্টার টপ, 2 নম্বর হচ্ছে যেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড বলে, ব্লাইটক্স, আরও অনেক গ্লুকোপারও একই, ওই সবই একই, ব্লাইটক্স। 3 নম্বর হচ্ছে স্প্রিন্ট। যদি আপনারা কেউ সাপ ব্যবহার করেন, আমি বলবো যে সাপের বদলে আপনারা স্প্রিন্ট ব্যবহার করুন, একই কম্পোজিশান, স্প্রিন্ট সাপের একই কম্পোজিশান। কিন্তু কেন স্প্রিন্ট ভালো, তার কারণ হচ্ছে স্প্রিন্টের মধ্যে ওই যে আপনার কার্বনিজম যেটা আছে না, সিস্টেমেটিক যেটা, ওটার পরিমাণ বেশি আছে সাপের তুলনায়, তার জন্য ওই 30 টাকা মতন দাম বেশি। তো সাপের বদলে আপনারা যদি স্প্রিন্ট গাছে ব্যবহার করেন সেটা আরও ভালো কাজ দেবে। তো অ্যামিস্টার টপ, ব্লাইটক্স আর স্প্রিন্ট, যদি সাপ থেকে সাপ শেষ করে নিয়ে পরবর্তী যেটা কিনবেন সেটা স্প্রিন্ট কিনুন, এই হয়ে গেল। আর এই দিয়ে এই 3টে যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড থাকে, এই গাছকে আপনি ফল হওয়া পর্যন্ত এগিয়ে নিয়ে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনাকে রেগুলার বেসিসে স্প্রে করতে হবে অল্টারনেটিভভাবে। মানে আপনি মনে করলেন আমি এক অ্যামিস্টার টপ দিয়ে কন্টিনিউ 1 বছর টেনে দেবো, হবে না। কারণ যে কোনো ওষুধ ক্রমাগত যদি আপনি দেন তার রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে যায়, সে ফাঙ্গাস হোক বা পোকামাকড় হোক। আপনি একবার স্পিন দিলেন, তারপরে দেখা যাচ্ছে আপনি 15 দিন পরে সেটাকে অ্যামিস্টার টপ দিলেন, তার 20-22 দিন পরে আপনি ব্লাইটক্স দিলেন, এভাবে আপনারা কন্টিনিউ নিয়ে যাবেন, ঠিক আছে? এইভাবে করতে থাকলে কী হবে, যে গাছে আপনাকে ফাঙ্গাস অ্যাটাক হতে দিলে হবে না। গাছে ফাঙ্গাস অ্যাটাক হয়ে দেওয়া মানে গাছ একদিকে দুর্বল হবে, আপনার খরচ বাড়বে। তাই আপনাকে এটা মোটামুটি মেনটেন করতে হবে। তবে এই নয় যে আজকে দরকার মানে আজকে দিতে হবে, ফল গাছ করার একটা মজা আছে একটু। আপনার যদি মনে হয় যে আজকে আমার ফাঙ্গাসটা আজকে দিতে পারলাম না, আমি কাল দেবো বা পরশু দেবো ফাঙ্গিসাইডটা, কোনো সমস্যা নেই, দিয়ে দিতে পারেন। তো এই 3টে ফাঙ্গিসাইড রাখুন। এবার তার সাথে পেস্টিসাইড। আচ্ছা, পেস্টিসাইড আপনারা জানেন যে গাছে 2 ধরনের পোকার আক্রমণ হয়। একটা হচ্ছে পাতাগুলো খায়, যেটাকে চুইং ইনসেক্ট বলে, পাতাগুলো খেয়ে নেয়, ওই ল্যাড়া গোত্রের পোকা। আর একটা হচ্ছে সাকিং ইনসেক্ট, যেগুলো গাছের রস চেপে খায়।
সবসময় মনে রাখুন যে সাকিং ইনসেক্টই গাছের পক্ষে সবথেকে ক্ষতিকর, ওই পাতা খেয়ে নেওয়া পোকা বেশি ক্ষতিকারক নয়। কারণ সাকিং ইনসেক্ট আপনার বুঝতেও পারবেন না কখন কোথায় কী লাগছে না লাগছে, সমস্যা তৈরি করে। আমি 2-3টে বায়ো ওষুধের কথা বলছি, সেটা রাখুন। আমি এই মানে যেগুলো চুইং ইনসেক্টের জন্য বলছি, 2টো ওষুধের নাম বলছি। একটার নাম হচ্ছে ইমেজ বায়ো, মানে যারা কেমিক্যাল ব্যবহার করতে চাইছেন না তাদের জন্য বলছি। বায়ো হচ্ছে একটা আছে ইমেজ, খুব ভালো কাজ করে ল্যাদা গোত্রের, মানে পাতা খাওয়া পোকার উপরে, যে কোনো গাছের, সে ফুল গাছ হোক ফল গাছ হোক। আর আরেকটা হচ্ছে পোলার, পোলার বলে দেখবেন আরেকটা ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড আছে। তো এই দুটো আছে, আর এছাড়া বাজারে আরও আছে। আমি এই দুটো ব্যবহার করি, এই দুটো ভালো, এর জন্য আপনাদের বললাম পোলার। আর কেমিক্যাল আপনাদের দিতে হবে, কেমিক্যাল ফল গাছ করতে গেলে আপনাদের দিতে হবে। বায়ো আর কেমিক্যাল আপনারা অল্টারনেটিভ করে দেবেন। কেমিক্যালের মধ্যে আমি একটাই হচ্ছে পেস্টিসাইডের নাম বলি, সেটা রাখলে গাছের হয়ে যাবে, সেটা হচ্ছে প্রফেক্স সুপার, প্রপেনোফাস সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ প্রফেক্স সুপার। এবার এই কম্পোজিশনে আপনি যে কোনো ওষুধ নিলেই হবে, প্রফেক্স সুপার নিতে হবে তার কোনো মানে নয়, প্রপেনোফাস সাইপারমেথ্রিন, এটা হচ্ছে কম্পোজিশন, টেকনিক্যাল নাম। তো এই প্রফেক্স সুপার যদি আপনার থাকে, আর বায়ো ওষুধের একটা ঝামেলা আছে জানেন তো, সেটা হচ্ছে কি, বায়ো ওষুধ আপনার পোকা লাগার আগে থেকে দিতে হবে, মানে ওকে আগে থেকে আপনার প্রি প্রোটেকশন করে যেতে হবে। পোকা লেগে গেলে আপনি বায়ো যে ওষুধ দিন কাজে হবে না। আর কেমিক্যাল পোকা লাগলো, প্রফেক্স সুপার আছে, দিয়ে দিলাম, চলে গেল, ব্যাস হয়ে গেল। এইবার আসি আপনার এটা গেল তো ওই পাতা খাওয়া পোকা, চুইং। এবার সাকিং ইনসেক্টে আগের যারা বলেছেন ওই বেশ কিছু ওষুধের নাম বলে দিয়েছেন, যেমন উলালা বলেছেন, আপনার হচ্ছে আরও বলেছেন, মাথায় আমার এখন নেই। তো আমি এটা বলি যে এমন দুটো ওষুধ, যেহেতু এই সাকিং ইনসেক্টগুলো বেশি ক্ষতি করে, দুটো ওষুধ রাখুন। একটা হচ্ছে খুব জনপ্রিয় ওষুধ আমাদের কনফিডার, ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, অনেকের কাছে আছে হয়তো, এই ওষুধটা রাখুন। আচ্ছা, আরেকটা বলি যেটা, সেটা হচ্ছে থিপস এবং মাকড়, যত সে ফল হোক ফুল হোক যাই হোক, বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়ে পড়ে, থ্রিপস এবং মাকড়। এই দেখবেন আপনারা বাজারে কিনতে গেলে, এবং সেটা যদি তাড়াতে হয়, সব করাই কম বেশি দামি ওষুধ। তাহলে ইমিডাক্লোপিড রাখছেন একটা ওষুধ, আর আরেকটা ওষুধ যদি মনে করেন যে না আমি একটু দামি ওষুধ রাখবো, তাহলে গোদরেজ কোম্পানির গ্রাসিয়া বলে একটা ওষুধ আছে, বা লেনোভো বলে একটা ওষুধ আছে। গ্রাসিয়া বা লেনোভো, আমি বলছি, আমি দামি ওষুধের নিয়ে নাম বলছি, কারণ আপনি যদি মনে করেন ফল গাছ করব, ভালো ফল পাবো, সয়ে আনবো, এগুলোকে লাগবে। দামি ওষুধ অনেক দিন যাবে, একটা ওষুধ কিনবেন 1.5 বছর চলে যাবে, গাছ যদি খুব বেশি না হয়, এবং কাজ দেবে। আচ্ছা, আর যদি মনে করেন যে না এত দামে ওষুধ কেনা সম্ভব নয়, তাহলে ওই পেগাসাস আর হচ্ছে আপনার এই যে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ কনফিডার, এই দুটো থাকলেই হবে। এই দিয়ে আপনার গাছকে আপনি মোটামুটিভাবে যে যখন যখন মনে হচ্ছে যে আপনার পোকা লাগছে বা কিছু, তখন দিন। এছাড়া না দিলেও হবে, পোকার ক্ষেত্রে বলছি, যে পোকা অ্যাটাক করেছে তখন ওই কেমিক্যাল ওষুধগুলো দিন, হয়ে গেল। আর যদি মনে করেন আমি বায়ো ওষুধ দেবো, তাহলে কাকা আছে, কাকার কথা বলেছেন যে কাকা বায়ো একটা ওষুধ আছে। নিম অয়েলের উপরে বেশ কিছু বায়ো ওষুধ আছে, নিম বেসের উপর। অবশ্যই সেটা যখন নেবেন 10,000 ppm, নিম বেস যে মানে পেস্টিসাইড যেগুলো আছে না, সেগুলোর ppm বলে তার কাউন্টিং হয়, সেটা 10,000 ppm নিতে হবে, তবে সেটা কাজ করবে। এর সাথে কাত্তায়নী কোম্পানির ট্রিপল অ্যাটাক বলে একটা ওষুধ আছে, সেটাও ভালো বায়ো ওষুধ হিসেবে কাজ করে। কাকা, যে কোনো নিমবেস পেস্টিসাইড বা এই ট্রিপল অ্যাটাক, এইগুলো আপনারা বায়ো ওষুধ পেয়ে যাচ্ছেন। তো এইগুলো দিয়ে যখন, আর ওষুধ আগে থেকে, পোকার ওষুধ আগে থেকে না দিলেও হবে, যখন দেখছেন পোকা লাগছে তখন দিন। কিন্তু যদি বায়ো ব্যবহার করেন, তাহলে অন্তত মাসে একবার ওই বায়ো পেস্টিসাইড আপনি বা ইনসেকটিসাইড আপনি গাছে স্প্রে করবেন আগে থেকে, তাহলে গাছে পোকামাকড় আসবে না।